আমরা আজকে কোনো জটিল তাত্ত্বিক বই বা গবেষণাপত্র নিয়ে আসিনি। আজকে আমাদের হাতে আছে স্রেফ একটা সাধারণ স্বাস্থ্য সম্পূরক সাপ্লিমেন্টারি প্যাকেটের গায়ে পুষ্টিগত তথ্য আছে। আর এই সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন বা যেটাকে বলা হয় এফএকিউ। এই প্রোডাক্টের নাম হলো নিউট্রিলাইট ফাইবার। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। আর এটি মূলত একটি নিউট্রাসিউটিক্যাল। শব্দটা আমাদের কাছে নতুন বলে মনে হতে পারে। নিউট্রাসিউটিক্যাল মানে হলো সেই ধরনের খাবার যা শুধু পুষ্টি দেয় না, বরং ওষুধের মতো কিছু স্বাস্থ্যকর সুবিধাও দেয়। নিউট্রাসিউটিক্যাল বিষয়টা আসলে পুষ্টি আর ফার্মাসিউটিক্যালের মেলবন্ধন। আর এই আপাত দৃষ্টিতে প্লাস্টিকের কৌটার গায়ে লেখা পুষ্টি তালিকাটি খুব একটা আকর্ষণীয় বলে মনে না হলেও এর মধ্যে লুকিয়ে আছে মানবদেহের অন্ত্র মানে গাট আর মস্তিষ্কের যোগাযোগের এক চমকপ্রদ বিজ্ঞান। আজকে লক্ষ্যই হলো এই তত্ত্বগুলো একেবারে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা। আধুনিক খাদ্যাভ্যাসে ফাইবারের এত মারাত্মক ঘাটতি কেন দেখা যাচ্ছে, আর নির্দিষ্ট 3টি প্রাকৃতিক ফাইবারের মিশ্রণটি শরীরের ভিতর ঠিক কিভাবে কাজ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেনই বা হজমের জন্য একটা সাধারণ পাউডারকে মানুষের স্বাস্থ্যের সঙ্গে যুক্ত করা আছে। প্যাকেটের মধ্যে এই তথ্যগুলো আসলে আধুনিক জীবনের একটা বড় শূন্যতাকে নির্দেশ করে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্যাকেজ বা সাপ্লিমেন্টারি প্রোডাক্ট কিন্তু ইউজ করি, কিন্তু প্যাকেটের গায়ে লেখা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একদম ভাবি না। কিন্তু প্যাকেটের গায়ে লেখা এই সমস্ত বিভিন্ন বিষয়গুলোর মধ্যে একটা গভীর বৈজ্ঞানিক মেকানিজম আছে। লেবেলটা একেবারে শুরুতেই আধুনিক খাদ্যাভ্যাসের একটা বড় সংকটের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে অতিরিক্ত পরিশোধিত বা রিফাইন খাবারের কুফল এড়াতে এই ডায়েটারি ফাইবার সাহায্য করে। কারণ ভারতীয় বা দক্ষিণ এশিয়ার খাদ্য তালিকায় প্রতিদিন প্রায় 40 গ্রাম ফাইবার গ্রহণ করাটা প্রয়োজন। বর্তমানে এই লক্ষ্যমাত্রা পূরণ করা প্রায় অসম্ভব ব্যাপার। রিফাইন খাবার বা প্রক্রিয়াজাত খাবারের বিষয়টা আমরা সবাই জানি। কারখানার মেশিনে যখন চাল বা আটাকে অতিরিক্ত মাত্রায় পালিশ করা হয়, তখন এর বাইরের আবরণ পুরোপুরিভাবে বাদ পড়ে যায়, আর এই আবরণই থাকে মূল ফাইবার। ফাইবার ছাড়া এই শর্করা যখন শরীরে প্রবেশ করে, তখন তা অত্যন্ত দ্রুতগতিতে হজম হয়ে রক্তে গিয়ে গ্লুকোজের মাত্রাকে হু করে বাড়িয়ে দেয়। বিষয়টা একটু সহজ করে বলা যাক। রিফাইন্ড খাবার হলো এমন একটা দ্রুতগতির গাড়ির মতো, যার কোনো ব্রেক নেই। আর ফাইবার মূলত এখানেই সেই ব্রেক সিস্টেমের মতো কাজ করে, যা হজম এবং শোষণের প্রক্রিয়াকে ধীর করে, শরীরে বিপাকীয় ব্যবস্থাকে নিরাপদ রাখে। আর এই ব্রেক সিস্টেমটা না থাকার কারণে আধুনিক সমাজে মেটাবলিক সমস্যাগুলো এত দ্রুত বাড়ছে। যখন খাবার থেকে প্রাকৃতিক ফাইবার বা আঁশ বের করে নেওয়া হয়, তখন শরীর খুব দ্রুত ক্যালোরি গ্রহণ করে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে অন্ত্রের স্বাভাবিক চলন বাধাগ্রস্ত হয়। এখন প্রতিদিন 40 গ্রাম ফাইবার গ্রহণ করা সাধারণ মানুষের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। এর জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে শাকসবজি, গোটা শস্য, আমাদেরকে প্রচুর পরিমাণে ফলমূল খেতে হবে। আর ব্যস্ত জীবনে 3 বেলা নিয়মিত করে এত পরিমাণ আঁশযুক্ত খাবার খাওয়া অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে। কিন্তু এখানে প্যাকেটের পুষ্টিগত তথ্য দেখে একটা বিষয় খুব খটকা লাগছে। তালিকাটা খুব মন দিয়ে আমি দেখেছি, এবং সেখানে দেখা যাচ্ছে যে স্পষ্টভাবে লেখা আছে এই সাপ্লিমেন্টের প্রতি স্কুপ বা প্রতি পরিবেশনে পরিমাণ হলো 4.5 গ্রাম। আর এই 4.5 গ্রামের মধ্যে দ্রবণীয় ফাইবার বা সলিউবল ডায়েটারি ফাইবার রয়েছে মাত্র 3.7 গ্রাম। তাহলে প্রতিদিন যদি মানবদেহে 40 গ্রাম ফাইবারের প্রয়োজন হয়, আর এক স্কুপ থেকে যদি পাওয়া যায় মাত্র 3.7 গ্রাম, তাহলে এটি তো মহাসাগরে এক ফোঁটা জলের মতো ব্যাপার। এত সামান্য পরিমাণ দিয়ে কি আসলে সারাদিনের এই বিশাল চাহিদাকে মেটানো সম্ভব? এই প্রশ্নটির উত্তর বুঝতে হলে আমাদের বুঝতে হবে সাপ্লিমেন্টের গুরুত্বটা কীভাবে কাজ করে। এটি কোনো মিল রিপ্লেসমেন্ট বা মূল খাবারের বিকল্প নয়। প্যাকেটের কোথাও এমন দাবি করে না যে এটি সারাদিনে সম্পূর্ণ 40 গ্রামের ফাইবারের চাহিদা একাই পূরণ করবে। নির্দেশিকায় বলা হয়েছে 12 বছর বা তার বেশি বয়সের জন্য এটি দৈনিক 1 থেকে 2 বার গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ দিনে 2 বার গ্রহণ করলে প্রায় 7.4 গ্রাম উচ্চমানের দ্রবণীয় ফাইবার পাওয়া যাবে। কিন্তু এই 7.4 গ্রাম কেন এত গুরুত্বপূর্ণ?
কারণ আমাদের প্রতিদিনের খাবার থেকে আমরা বেশ কিছু অদ্রবণীয় ফাইবার বা ইনসলিউবল ফাইবার পেয়ে থাকি, যা মূলত মলের পরিমাণ বাড়ায়। কিন্তু দ্রবণীয় ফাইবার, যা জলের সঙ্গে খুব সহজে মিশে যায় এবং শরীরের ভিতরে আসল মেটাবলিক কাজ করে, সেটির ঘাটতি সবচেয়ে বেশি পাওয়া যায়। সাধারণ খাবারের পাশাপাশি এই অতিরিক্ত 7.4 গ্রাম দ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়ার ক্ষেত্রে এবং রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা বিশাল পার্থক্য তৈরি করে। এটি কোনো কিন্তু জাদুর কাঠি নয়, বরং খাদ্যাভ্যাসের নির্দিষ্ট ফাঁকফোকরগুলোকে বন্ধ করার একটা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক হাতিয়ার। এই যে 3.7 গ্রাম ফাইবার প্রতি স্কুপ থেকে যে পাওয়া যাচ্ছে, এটি কিন্তু কোনো সাধারণ সোর্স থেকে আসেনি। পুষ্টিগত তত্ত্বের তালিকা অনুযায়ী এর প্রতি সার্ভিংয়ে শক্তি বা ক্যালোরি রয়েছে মাত্র 9 কিলো ক্যালোরি, আর এতে 0 গ্রাম অতিরিক্ত চিনি বা অ্যাডেড সুগার রয়েছে। আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এটি 3টি প্রাকৃতিক দ্রবণীয় ফাইবারের একটা সংমিশ্রণ, যা কিনা ট্রাই ব্লেন্ড বলা হচ্ছে। এই 3টে ফাইবারের সুনির্দিষ্ট অনুপাতই এর পেছনে আসল বিজ্ঞানটা আছে। এর উপাদানগুলোকে দেখলে দেখা যায় যে চিকড়ি মূলের নির্যাস থেকে ইনুলিন আছে 33.33%। আংশিকভাবে হাইড্রোলাইজড গুয়ার গাম, সেটাও আছে 33.33%। আর একটা রয়েছে মাল্টোডেক্সট্রিন, সেটা হচ্ছে 33.33%। মানে 3টে সমান পরিমাণে রয়েছে। কিন্তু কেন শুধু এক প্রকার ফাইবার দিয়ে পুরো কৌটো ভর্তি করা হয়নি? এর মূল কারণ হলো ফিজিক্স বা পদার্থবিজ্ঞান এবং আমাদের দৈনন্দিন জীবনের সুবিধা। এই 3টি ফাইবারকে এমনভাবে বাছাই করা হয়েছে যাতে এটি যে সান্দ্রতাটা যাতে না বাড়ে। সাধারণ ফাইবার তো জলে মেশালে কিছুক্ষণের পরে কি জেলির মতো থকথকে হয়ে যায় বা আঠালো টাইপের হয়ে যায়। মানে ইসবগুলিন, ভুসি বা চিয়া সিডের মতো জিনিসগুলোকে ভাবলে পরিষ্কার বোঝা যায়, এগুলোকে জল দিয়ে লেখে ফুলে ওঠে। কিন্তু এই পাউডারটি জলের মধ্যে মেশালে জলের ঘনত্ব বা সান্দ্রতাটা বাড়ে না। লেবেলে খুব জোর দিয়ে বলা হয়েছে যে এটি একটি স্বাদহীন এবং স্বল্প সান্দ্রতার তরল তৈরি করে, আর এটি 100% নিরামিষাশী বান্ধব। যে কেউ চাইলে এটি সাধারণ জলের সঙ্গে বা ফলের রসের সঙ্গে মিশিয়ে খেতে পারে, তাহলে জলের স্বাদ বা টেক্সচার একটুও কিন্তু বদলাবে না। এই মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে? এর জন্য উপাদানগুলোর মলিকিউলার বা আণবিক গঠনের দিকে দেখতে হবে। যেমন ধরুন গুয়ার গামের কথা, এটি প্রাকৃতিকভাবে প্রচণ্ড ঘন একটা ফাইবার, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আংশিকভাবে হাইড্রোলাইজড গুয়ার গাম। এই হাইড্রোলাইজড কথার অর্থ কী? হাইড্রোলাইজড কথার অর্থ হলো এনজাইম ব্যবহার করে গুয়ার গামের লম্বা আণবিক চেনগুলোকে ছোট ছোট টুকরোতে ভেঙে ফেলা হয়েছে। এর ফলে এটি অন্ত্রে গিয়ে ফাইবারের কাজ তো ঠিকই করে, কিন্তু গ্লাসের জলে এটা ফুলে উঠে গিয়ে জেলির মতো তৈরি করে না। একইভাবে মাল্টোডেক্সট্রিন সাধারণত এখানে রাসায়নিকভাবে রেজিস্ট্যান্ট বা প্রতিরোধী করা হয়েছে। প্রতিরোধী কথার মানে কি? এর অর্থ হলো এর আণবিক বন্ধনগুলোকে এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে মানুষের পেটের এনজাইম একে আর ভাঙতে পারে না, ফলে রক্তে সুগার না বাড়ে সরাসরি অন্তে চলে যায়। ইনুলিন তো প্রাকৃতিকভাবে সহজেই জলে গুলে যায়। এই 3টির মিশ্রণের কারণে ফাইবার তার কাজ পুরোপুরিভাবে করতে পারে, অথচ ব্যবহারকারী টেরই পায় না যে সাধারণ জলের সাথে অতিরিক্ত কিছু খাওয়া হচ্ছে। মানে বিজ্ঞান ব্যবহার করে ফাইবারের অস্বস্তিকর দিকগুলোকে পুরোপুরিভাবে বাদ দেওয়া হয়েছে। এটা মানুষের ব্যস্ত জীবনে স্বাস্থ্য রক্ষার একটা অসাধারণ একটা হ্যাক। ফাইবার যা হজমে সাহায্য করে সেটা জানা কথাই, কিন্তু এই নির্দিষ্ট 3টি ফাইবারের মিশ্রণ শরীরে আরও গভীরে গিয়ে কিছু অপ্রত্যাশিত কাজ করে, যা প্যাকেটের এফএকিউ সেকশনে পরিষ্কারভাবে লেখা আছে। সেখানে বলা আছে যে এর প্রভাব শুধুমাত্র হজমে সীমাবদ্ধ নয়, এটি পেট ভরা থাকার অনুভূতি বা স্যাটাইটি তৈরি করতে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে সরাসরি প্রভাব ফেলে। কিন্তু সবচেয়ে চমকে যাওয়ার মতো তথ্যটি হলো অন্ত্রের মাইক্রোবায়োম বা ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখার বিষয়টা। লেবেলে দাবি করা হয়েছে যে এই ফাইবার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক সুস্থতার সাথে সরাসরি সম্পর্কিত। মানে ফাইবারের সাথে মানসিক সুস্থতা সম্পর্কটা কিভাবে হচ্ছে? আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টা দেখি, তাহলে এই জায়গাতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম যুগান্তকারী আবিষ্কার গাট বা অন্ত্র মস্তিষ্কের যোগাযোগের বিষয়টা চলে আসে। মানুষের অন্ত্রে ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে, যাকে গাট মাইক্রোবায়োম বলে। ফাইবার হলো এই উপকারী ব্যাকটেরিয়াগুলোর প্রধান খাদ্য, যাকে প্রিবায়োটিক বলা হয়।
যখন এই তিনটি ফাইবার মানে ইনুলিন, গোয়ারগাম আর মাইটোডেক্সট্রিন হজম না হয়ে সরাসরি কোলন বা বৃহদন্তে পৌঁছায়, তখন সেখানকার ব্যাকটেরিয়াগুলো এগুলোকে খাওয়া শুরু করে। এই ব্যাকটেরিয়াগুলো ফাইবার খেয়ে যখন ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া ঘটায়, তখন উপজাত হিসাবে তৈরি হয় শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, যেমন বিউটাইরেট, অ্যাসিনেট এবং পপিউনেট। বিশেষ করে বিউটাইরেট আমাদের অন্ত্রের প্রাচীরের কোষগুলোর প্রধান শক্তির উৎস বা সোর্স। এটা অন্ত্রের লাইন বা দেয়ালকে শক্তিশালী করে, যাতে কোনো ক্ষতিকর টক্সিন বা ব্যাকটেরিয়ার রক্তে মিশে যেতে না পারে। অন্ত্র সুস্থ থাকলে শরীরে সামগ্রিক প্রদাহ বা ইনফ্লামেশন কমে যায়, আর এই প্রদাহ কমার সরাসরি প্রভাব পড়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর। আর মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা, অন্যদিকে অন্ত্রের এই পরিবেশ স্নায়ুতন্ত্রের একটা বড় অংশকে নিয়ন্ত্রণ করে, বিশেষ করে ভেগাস নার্ভের মাধ্যমে, যা সরাসরি অন্তর থেকে মস্তিষ্কে তথ্য পাঠায়। অন্ত্রের শর্ট চেন ফ্যাটি অ্যাসিডের সঠিক মাত্রা মস্তিষ্কে সেরোটোনিন বা ডোপামিনের মতো হরমোন উৎপাদনে সাহায্য করে, যে হরমোনগুলো মূলত মেজাজ, মানসিক চাপ এবং উদ্বেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অর্থাৎ আমরা যদি অন্ত্রের মাইক্রোবায়োমকে একটা ব্যস্ত শহরের বা বাগানের সাথে তুলনা করি, তবে এই তিন ধরনের ফাইবার হলো সেই শহরের রাস্তাঘাট মেরামতের প্রধান কাঁচামাল বা বাগানের বিভিন্ন প্রজাতি গাছের জন্য তৈরি করা আলাদা আলাদা সার। একটা নির্দিষ্ট সার দিলে হয়তো এক ধরনের গাছ ভালো হবে, কিন্তু ইনুলিন, গোয়ারগাম এবং মাল্টোডেক্সট্রিন এই তিনটি আলাদা সার বা স্লো রিলিজ ফার্টিলাইজার দেওয়ার কারণে বাগানে সব ধরনের উপকারী ব্যাকটেরিয়াই সমানভাবে পুষ্টি পাবে, আর পুরো বাগানের ইকোসিস্টেম বা ভারসাম্য বজায় থাকবে। এই বাগানের ভারসাম্য ঠিক থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মস্তিষ্কের ভেগাস নার্ভ দিয়ে যাওয়া সংকেতগুলো শান্ত ও স্বাভাবিক থাকে। এই নির্দিষ্ট তিনটি মিশ্রণ বা ট্রাইব্লেন্ড ব্যবহার করার কারণই হলো অন্ত্রের ভিন্ন ভিন্ন ব্যাকটেরিয়ার স্ট্রেংথকে পুষ্টি যোগানো। একটা ফাইবার হয়তো অন্ত্রের প্রথম অংশে কাজ করে, একটা হয়তো একটু গভীরে গিয়ে কাজ করে। এই সম্মিলিত প্রভাবের কারণে এটি সাধারণ যে কোনো এক উপাদান বিশিষ্ট ফাইবারের চেয়ে অনেক বেশি কার্যকরী। এতক্ষণ ধরে এর বিজ্ঞান আর উপকারিতা নিয়ে যা জানলাম, তাতে মনে হতে পারে যে এটি এতই উপকারী যে এখনই গাদা গাদা পরিমাণ পাউডার খাওয়া শুরু করে দেওয়া উচিত। অনেকে এমনটা ভাবতেই পারে, কিন্তু লেবেলের নির্দেশিকা বা সতর্কীকরণের অংশে এমন কিছু কড়া নিয়ম লেখা আছে যা না মানলে উপকারের পরিবর্তে মারাত্মক বিপদ হতে পারে। যেমন নির্দেশিকায় বলা হয়েছে, 12 বছর বা তার বেশি বয়সীদের জন্য এক স্কুপ পাউডার 250 থেকে 350 মিলিগ্রাম জলে বা ফলের রসে ধীরে ধীরে মিশিয়ে অন্তত 30 সেকেন্ড ধরে নাড়তে হবে। কিন্তু এখানে একটু অবাক করার মতো বিষয় লক্ষ্য করা গেল, সেখানে স্পষ্টভাবে লেখা আছে পর্যাপ্ত তরল ছাড়া এটি গ্রহণ করলে শ্বাসরোধ বা চোকিং হতে পারে। এই সতর্কতাটাকে কোনোভাবেই কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। একটু আগে আমরা ফিজিক্সের কথা বলছিলাম, প্রচণ্ড দ্রুততার সাথে আশেপাশে আর্দ্রতা বা জল শোষণ করে নেয়। যদিও হাইড্রোলাইজড হওয়ার কারণে এরা গ্লাসের জলে জেল তৈরি করে না, কিন্তু যদি কেউ পর্যাপ্ত জল ছাড়া সরাসরি পাউডারটি গিলে ফেলার চেষ্টা করে বা খুব সামান্য জলে মিশিয়ে খায়, তাহলে তার গলার ভেতর থাকা খাদ্যনালীর মিউকাস স্তর থেকে আর্দ্রতা কেড়ে নিয়ে সেখানেই ফুলে যেতে পারে। এর ফলে এটি খাদ্যনালীতে আঠার মতো আটকে গিয়ে বাতাস চলাচলের পথকে বন্ধ করে দিতে পারে। এই কারণে 250 থেকে 350 মিলিগ্রাম তরলের সঙ্গে মিশিয়েই খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফাইবারের পুরো মেকানিজমটি কাজ করার জন্য অন্ত্রের প্রচুর পরিমাণে জলের উপস্থিতির প্রয়োজন। জলের বিষয়টা তো খুব ভালোভাবে বোঝা গেল, এফএকিউ অংশে আরও একটা সতর্কতার কথা বলা হয়েছে, যা নিয়ে আলোচনা না করলেই নয়। সেখানে বলা হয়েছে প্রাথমিকভাবে এই ফাইবার গ্রহণ করলে অনেক মানুষের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অস্বস্তি হতে পারে, যেমন পেট ফাঁপা, গ্যাস বা বমি বমি ভাব। তাহলে এই সব কিছুর আসল অর্থ কী দাঁড়ায়? একটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর উপাদান কেন শুরুতে পেটে এত গ্যাসের সৃষ্টি করতে পারে? এই মেকানিজমটা সেই ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার সাথেই জড়িত। যখন কোনো খাদ্যাভ্যাসে দীর্ঘদিন ধরে ফাইবারের ঘাটতি থাকে, তখন তার অন্ত্রের ব্যাকটেরিয়াগুলো সেই পরিবেশে একরকম অভ্যস্ত হয়ে বা ঘুমন্ত অবস্থায় থাকে। হঠাৎ করে যখন এই ধরনের উচ্চমানের বা উচ্চমাত্রায় ফাইবার মিশ্রণটি পায়, তখন সেই ব্যাকটেরিয়াগুলো অতি সক্রিয় হয়ে খুব দ্রুত এটি ভাঙতে শুরু করে। এই ফার্মেন্টেশন প্রক্রিয়ার একটা স্বাভাবিক
উপজাত হলো হাইড্রোজেন বা মিথেন গ্যাস। ব্যাকটেরিয়াগুলো যত দ্রুত ফাইবার খাবে তত দ্রুত গ্যাস উৎপন্ন হবে। তার মানে প্রাথমিকভাবে যে গ্যাস বা পেট ফাঁপাটা দেখা দিচ্ছে তা আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয়, বরং এটি প্রমাণ করে যে ফাইবারটি ঠিকমতো কাজ করছে এবং ব্যাকটেরিয়াগুলো অবশেষে তাদের কাঙ্ক্ষিত খাবার পাচ্ছে। তবে এই সাময়িক অস্বস্তি এড়ানোর জন্য লেবেলে একটা সুন্দর সমাধান দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রথমে বেশি মাত্রায় শুরু করা উচিত নয়, দিনে মাত্র 1 চামচ দিয়ে শুরু করে শরীরের প্রতিক্রিয়া বুঝে ধীরে ধীরে পরিমাণটা বাড়াতে হবে। এই ধীরে ধীরে বাড়ানোর ফলে অন্ত্রের ব্যাকটেরিয়ার কলোনিগুলো নতুন পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার সময় পাবে। একবার তারা মানিয়ে নিলে গ্যাস উৎপাদনের হার স্বাভাবিক হয়ে আসে এবং অস্বস্তি দূর হয়ে যায়। যে কোনো নতুন ডায়েটের সাপ্লিমেন্ট শুরু করার সময় শরীরের এই অভিযোজন বা মানিয়ে নেওয়ার প্রক্রিয়াটি বোঝাটা খুব দরকার। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আসলে অনেক অজানা বিষয় জানা গেল। একটা সাধারণ কৌটোর গায়ে থাকা পুষ্টি তালিকা এবং কিছু নির্দেশিকা যে এত গভীর বৈজ্ঞানিক মেকানিজম ধারণ করতে পারে তা হয়তো অনেকে আমরা ভেবে দেখিনি। ইনুলিন, আংশিকভাবে হাইড্রোলাইজড গুয়ারগাম এবং রেজিস্ট্যান্ট মাইটোডেক্সট্রিন, এই ট্রাইব্লেন কিভাবে অন্ত্রের ব্যাকটেরিয়ার সার হিসাবে কাজ করছে, আমাদের মানসিক স্বাস্থ্য এবং ইমিউনিটিকে রক্ষা করছে, তা সত্যিই অসাধারণ। আর সেই সাথে সঠিক মাত্রায় জল খাওয়া এবং ধীরে ধীরে শুরু করার গুরুত্বটা পরিষ্কার হলো। বিজ্ঞানকে দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে দেখা এই সুযোগটি আসলে সবচেয়ে বেশি দরকার। লেবেলে তথ্যগুলি শুধু কিছু সংখ্যা বা উপাদান নয়, সেগুলি আমাদের শরীরের ভেতরে চলা জটিল রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়ার একটা নকশা মাত্র। আধুনিক বিজ্ঞান কিভাবে প্রাকৃতিক উপাদানগুলিকে ব্যবহার করে আমাদের ব্যস্ত জীবনের ঘাটতিগুলোকে পূরণ করার চেষ্টা করছে, এই ফাইবার সাপ্লিমেন্টই তার একটা চমকপ্রদ উদাহরণ। একেবারে শেষ পর্যায়ে এসে একটা বিষয় নিয়ে চিন্তা করা যেতে পারে। আধুনিক যুগে স্বাচ্ছন্দ্য এবং তথাকথিত উন্নত খাদ্যাভ্যাসের দিকে তাকালে একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। আমরা কারখানায় বিশাল বিশাল মেশিন বসিয়ে গম বা চাল থেকে প্রাকৃতিক ফাইবার এবং পুষ্টি ছেঁচে ফেলে দিয়ে তৈরি করেছি রিফাইন খাবার, নরম পাউরুটি, পিৎজা আর বার্গার, যেটা আমার স্বাস্থ্যের 12টা বাজাচ্ছে। আর এখন সেই হারানো ফাইবার বা মেটাবলিক ভারসাম্য ফিরিয়ে আনতে আমাদেরই আবার ল্যাবরেটরিতে বসে চিকড়ি মূল বা গুয়ারগামের মতো উদ্ভিদ থেকে আলাদাভাবে ফাইবার নিষ্কাশন করতে হচ্ছে। সেগুলোকে আণবিক স্তরে ভেঙে স্বাধীন পাউডারে পরিণত করে আবার গ্লাসের জলে মিশিয়ে পান করতে হচ্ছে। প্রাকৃতিক খাবার থেকে স্বেচ্ছায় যা আমরা বাদ দিচ্ছি তাই আবার কৃত্রিম উপায়ে প্রক্রিয়াজাত করে গ্রহণ করছি। আমরা কি আমাদের নিজেদের তৈরি করা খাদ্যের শূন্যতা পূরণ করতে গিয়ে এক অদ্ভুত বৃত্তে আটকা পড়ে গেছি না, যেখানে যা আমরা স্বেচ্ছায় বাদ দিয়েছি তাই আবার কৃত্রিম উপায়ে গ্রহণ করতে বাধ্য হচ্ছি? এই চক্রের শেষ কোথায়? এই প্রশ্নটি আজকের মতো চিন্তার খোরাক হিসাবে রেখে গেলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, থ্যাংক ইউ।